হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নোভা একাডেমিক কেয়ার পক্ষ থেকে আরও একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর অধ্যায় 7 অর্থাৎ সাধারণ ভগ্নাংশ এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এবং বাস্তব জীবনের বিভিন্ন উদাহরণের সাহায্যে এই টপিকটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার করব। আমি আছি লিখন, তোমাদের গণিত ইনস্ট্রাক্টর হিসেবে। চলো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথমেই যেহেতু আমরা দেখতে পাচ্ছি অধ্যায়ের নাম কি সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ টপিকটা আমাদের বুঝতে হলে আমাদের আগেই বুঝতে হবে যে ভগ্নাংশটা কি, তাই না? আমরা তো ভাগ শিখেছি, তাই না? ভাগের আমরা যখন একটা জিনিস ভাগ করি, ভাগের বিভিন্ন অংশ থাকে, তাকে আমরা বলি ভগ্নাংশ। এই টপিকটা ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু প্রথমেই আজকের পাঠের শিক্ষণফলগুলো আমরা জেনে নিব। আজকের পাঠে আমরা কি কি শিখছি আসলে। আমাদের এই ক্লাসটা মোটামুটি 2টা পার্টে ডিভাইড করা হবে। প্রথম পার্টে আমরা ভগ্নাংশ শিখব, ভগ্নাংশের লব এবং হর শিখব, প্রকৃত ভগ্নাংশ শিখব এবং অপ্রকৃত ভগ্নাংশ শিখব, এরপর মিশ্র ভগ্নাংশ শিখব। আমি আরো ক্লিয়ার করে বলছি, ভগ্নাংশ প্রথম টপিক হচ্ছে আমাদের ভগ্নাংশ জিনিসটা আসলে কি, বা আমাদের বাস্তব জীবনে ভগ্নাংশ জিনিসটা কিভাবে ব্যবহার করা হয়, এটা আমরা বুঝবো। এরপর আমরা হয়তো ভাগ দেখেছি, তাই না, যে 2/1, বাট এরকম আমরা তো এরকম ভাগ দেখেছি, বাট এই ভাগেরই আরেকটা রূপ কিন্তু ধরো 5/6। এর মানে কি, যে আমি একটা ধরো একটা পিৎজাকে 6টা ভাগে ভাগ করলাম, তার ভিতরে 5টা আমি অংশ নিলাম, তাহলে ওই যে অংশটুকু, যে 6 ভাগের ভিতরে 5 ভাগ অংশ, ওইটাকে আমরা বলছি 5/6। ওকে, এবার এই যে ভগ্নাংশ, এরকম আরো ভগ্নাংশ থাকে। ভগ্নাংশ আমরা 3টা প্রকারভেদ পড়ব: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত এবং অপ্রকৃত হচ্ছে তার বিপরীতটা। প্রকৃত শিখতে পারলে অপ্রকৃতটাও শিখে যাবো আমরা, আর মিশ্র ভগ্নাংশটা অপ্রকৃত থেকে আমরা মিশ্রটা বানাতে হয় আমাদের। আস্তে আস্তে যখন আমাদের চ্যাপ্টারে ঢুকবো তখন দেখবা খুব সহজ লাগছে তোমাদের কাছে। ওকে, আজকে প্রথমে আমরা কি দেখবো, তাহলে একটা মজার সমস্যা দিয়ে শুরু করি। ধরো তুমি একটা পিৎজা কিনলা, পিৎজার 4টা টুকরা করা আছে। 4টা টুকরার মধ্যে তুমি 3টা টুকরা খেয়ে ফেললে। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি কত অংশ খেয়েছো বা কতটুকু পিৎজা খেয়েছো, তুমি তো বলতে পারবো যে ভাই আমি হচ্ছে 4টা টুকরার মধ্যে 3টা অংশ খেয়েছি। এখন এইটাকে আমরা যদি গণিতের ভাষায় লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? দেখি, আমাদের প্রথমেই দেখতে হবে যে কয়টা টুকরা ছিল আমাদের পিৎজাটা। এখানে বলে দিচ্ছে পিৎজার কয়টা টুকরা, 4টা টুকরা ছিল। তাহলে আমাদের নিচে সবসময় যত টুকরা বা যত ভাগে ভাগ করা হয়েছে ওইটা লিখবে। এবার আমরা 3টা টুকরা খেয়ে ফেলেছি বা আমরা আমাদের নিয়েছি, তাই না? 3টা টুকরা ব্যবহার করেছি, তাহলে এখানে 3। তাহলে 3/4 এই যে নাম্বারটা বের হয়েছে, এতটুকু অংশ তুমি খেয়ে ফেলেছো। তাহলে 4 ভাগের, এই কথাটা মানে কি, 4 ভাগের 3 ভাগ তুমি খেয়ে ফেলেছো। এখন এই যে বললাম 4 ভাগের 3 ভাগ, এই সংখ্যাটাই কিন্তু আমরা এই ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করলাম। এই জন্য মূলত আমরা ভগ্নাংশটা শিখছি, তাই না? এখানে দেখো আমরা গাণিতিক প্রকাশটা কি হবে এই কথাটার। গাণিতিক প্রকাশ দেখো 4 ভাগের 3 অংশ। তাহলে তুমি কতটুকু পিৎজা খেলে? 4 ভাগের 3 অংশ। এই তো বুঝতে পেরেছো। এইবার আমরা কিন্তু ভগ্নাংশ কি, এবার আমরা আস্তে আস্তে ভগ্নাংশ টপিকে ঢুকে যাচ্ছি। ভগ্নাংশর ইংরেজি টার্মসটা হচ্ছে ফ্র্যাকশন। ইংরেজিটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, কারণ কি দেখো, আমরা তো আসলে পড়াশোনা করি, পড়াশোনা আসলে সবসময় প্রতিযোগিতার মধ্যে থাকতে হয় যাতে তুমি অন্য একটা স্টুডেন্ট থেকে ভালো করো। এখন ধরো তোমার একটা বন্ধু যে ভগ্নাংশের টপিকটা পড়েছে, বাট সে ইংরেজি টার্মগুলো জানে না, বাট তুমি যদি জানো, তুমি কিন্তু ওর থেকে এক ধাপ এগিয়ে গেলে, তাই না? ক্লাসে যখন স্যার ভগ্নাংশ বলবে, তুমি বলবে যে স্যার এই ফ্র্যাকশনটা এইভাবে করা যায় কিনা, তাহলে কিন্তু স্যার জানবে যে তুমি ভগ্নাংশর ইংরেজি টার্ম যে ফ্র্যাকশন এটা জানো, তাহলে তোমাকে ডেফিনেটলি একটু ভালোভাবে দেখবে, ভালো স্টুডেন্ট বলবে। তাহলে নতুন আমরা যেটাই নতুন দেখি না কেন, আমাদের সবসময় চেষ্টা থাকবে যে নতুন টপিকগুলা বোঝা। তাহলে হচ্ছে আমাদের সংজ্ঞাটা কি, কোনো একটা
সম্পূর্ণ বস্তুকে সমান কয়েক ভাগে ভাগ করা হলে তার কিছু অংশ প্রকাশ করার গাণিতিক রূপই হচ্ছে ভগ্নাংশ। তাহলে এই যে দেখো, আমরা পিৎজাটাকে 4টা ভাগ করেছিলাম, তাই না? এখন আমরা কিন্তু সম্পূর্ণ পিৎজা খাই নাই, আমরা পিৎজার একটা অংশ খেয়েছি। কতটুকু? 3 ভাগ খেয়েছিলাম, 4 ভাগের মধ্যে 3 ভাগ আমরা খেয়েছিলাম। সো তাহলে কি আমাদের সংজ্ঞাটা? একটা সম্পূর্ণ বস্তুকে সমান ভাগে ভাগ করে তার কিছু অংশ আমরা যেভাবে প্রকাশ করি সেটা হচ্ছে ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশের কনসেপ্টটা বোঝার জন্য আমাদের আরো কিছু বুঝতে হবে। পুরো বস্তু মানে কি? পিৎজা না? পিৎজাটা হচ্ছে পুরো একটা বস্তু সমান ভাগে ভাগ করা। ওই যে আমরা 4টা ভাগে ভাগ করেছিলাম একটা পিৎজাকে, তাই না? ধরো একটা পিৎজা আমরা 4টা ভাগে ভাগ করেছি। সো এটাকে বলছি আমরা সমান ভাগে ভাগ করলাম 4টা। এবার নির্দিষ্ট কিছু অংশ নাও। সো আমরা কিন্তু এই একটা অংশ নিতে পারি, একটা অংশ নিতে পারি, একটা অংশ। তুমি যদি ধরো এই 2টা অংশ খেলে, তাহলে তুমি কি বলবা যে আমি কত অংশ খেয়েছি? আমি পিৎজার 2/4। এখন এটাকে আবার ছোট করা যায় কিভাবে? আমরা যদি দেখি যে উপরের নিচে একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, যেমন 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, আর 4কে 2 দ্বারা ভাগ করলে হয় কত? 2। তাহলে এটাকে আমরা বলতে পারি 1/2। সো আমরা অর্ধেক অংশ খেয়েছি, অর্ধেক পিৎজা। বা এখানে আমরা একটা গ্রাফিক্সের মাধ্যমে দেখে দিয়েছি। ধরো এটা একটা স্কেলের 2টা ভাগ আছে এখানে, হ্যাঁ? সো আমরা কতটুকু অংশ রং করেছি এটা যদি বলতে যাই, তাহলে আমরা কিভাবে বলবো যে যতটুকু অংশ রং করেছি, তাহলে 1 ভাগ রং করেছি, 1 ভাগ বাই আমাদের মোট কতটুকু অংশ এটা দেখতে হবে, 2 অংশ, 2 ভাগ আছে, তাহলে 1/2 অংশ রং করা হয়েছে। এবার এখানে দেখো একটা বার আছে, এই বারের তোমাকে যদি প্রকাশ করতে বলো যে ভাই এই বার কতটুকু অংশ রং করা হয়েছে, বলো তো এটা কি করবা? আগে আমাদের কিন্তু দেখতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই এখানে দাগ কাটা থাকবে যে কয় ভাগে ভাগ করা হয়েছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4, 4টা ভাগ আছে। 4টা ভাগের মধ্যে কয় ভাগে রং করা হয়েছে? 3 ভাগে। তাহলে 3 ভাগ দিচ্ছি। মোট ভাগ কয়টা? 4 ভাগে ভাগ করা হয়েছিল, তাহলে 3/4। এরকম কোনো কিছু দেখে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে ভগ্নাংশ অনুযায়ী যে এইটা ভগ্নাংশ কত হয়, যে 4 ভাগের 3 অংশ। আশা করি তোমরা এই টপিকটাও বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য কিছু ব্রেইনস্টর্মিং কোয়েশ্চেন থাকবে। কেমন? দেখো এখানে তোমাকে প্রশ্ন হচ্ছে যে কত অংশ রং করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে 2 ভাগে ভাগ করা হয়েছে, তার ভিতরে 1 ভাগ রং করা হয়েছে, তাহলে 1/2। আবার এখানে 3 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, তাহলে নিচে 3 দিতে হবে, আর উপরে যত ভাগ রং করা হয়েছে তত ভাগ দিলে হয়ে যাচ্ছে। একইভাবে গ এবং ঘ তোমরা কিন্তু নিজেরাই বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো। ওকে, এবার আমরা পরবর্তী আমাদের যে টপিক, আমাদের কিন্তু ভগ্ন অংশ, এই টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এবার আমরা শিখব লব এবং হর। সো লব এবং হরটা কি? আসলে খুবই সহজ। উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব, আর হর হচ্ছে যে নিচে যেটা থাকে। সো নিচে আমাদের কি থাকে? যত ভাগে ভাগ করা হয়েছিল বা মোট কতটা ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে আমাদের হর। আশা করি মনে থাকবে। আর লবটা কি? নেওয়া হয়েছে কত ভাগ বা আমরা ব্যবহার করেছি কত ভাগ, সেটা হচ্ছে আমাদের লব। তাহলে আমরা কিন্তু এই সম্পর্কটা মনে রাখবো যে লব বাই হর। লব বাই হর, তাহলে এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে যে উপরে কি থাকে? লব থাকে, আর নিচে কি থাকে? হর থাকে। এইটুকু বুঝলে তোমাদের ক্লাস পর্যন্ত লব হরের কনসেপ্ট আর কিছু বোঝার দরকার নেই। ওকে, এবার আমরা কিন্তু আমাদের নেক্সট থার্ড যে টপিকটা ছিল প্রকৃত নাকি অপ্রকৃত, এটা বুঝতে হবে। সো প্রকৃতর ভগ্নাংশ কি? প্রপার ফাংশন, প্রপার ফ্র্যাকশন। আর অপ্রকৃত যদি দেখো তাহলে এটা ইমপ্রপার ফ্র্যাকশন। সো ভগ্নাংশের মধ্যে তুলনা করতে হবে। দেখো এখানে দেওয়া আছে 3/5, আমরা কিন্তু এটা এইভাবে পড়বো 3/5। হ্যাঁ, এটা হচ্ছে 7/5। এর কোনটি 1-এর থেকে ছোট আর কোনটি 1-এর থেকে বড়, এটা দেখতে হবে। সো চিন্তা করো, আমার এখানে একটা পিৎজার 5টা ভাগ ছিল, তার ভিতরে 3টা ভাগ আমি খেয়েছি।
এবার এখানে দেখো, একটা পিৎজার 5টা ভাগ ছিল, তার ভিতরে 7টা ভাগ আমি খেয়েছি। তার মানে কি, একটা পিৎজা তো আমি খেয়েছি, তারপরে আবার 2টা অংশ বেশি খেয়েছি। বিষয়টা এরকম না? তাহলে এই যে 2টা অংশ বেশি খেলাম, তার মানে কি একটা পিৎজা খেয়েছি, আরো 2টা অংশ বেশি খেয়েছি। তো আমরা প্রকৃত ভগ্নাংশটা কি, যে আমরা যদি পিৎজা যতটুকু অংশ ভাগ করা হয়েছিল তার কম অংশটুকু খাই, তাহলে সেটা প্রকৃত। এখন বেশি যদি খেয়ে ফেলো, ধরো একটা পিৎজার আছেই 5টা অংশ, তুমি খেলা 6টা অংশ বা 7টা অংশ, তাহলে তো আরেকটা পিৎজা নিচ্ছ, তাহলে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ আন্ডারে চলে যাবে। এটা কিভাবে দেখবো? আমরা যদি দেখি উপরের সংখ্যাটা ছোট থাকে, তার মানে আমরা যতটুকু পিৎজা খেয়েছি এটা যদি ছোট হয়, তাহলে কি হবে? এটা প্রকৃত ভগ্নাংশ। তো এরকম আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি। ধরো 4, নিচে হচ্ছে তোমার 9, হতে পারে উদাহরণ একটা। এবার আরো একটা উদাহরণ দেখো, ধরো 5, নিচে 8, তাহলে 8 ভাগের ভিতরে আমি খেয়েছি 5 ভাগ, আবার এখানে 9 ভাগের ভিতরে আমি খেয়েছি 4 ভাগ। তো এরকম উপরে যদি ছোট সংখ্যা থাকে, নিচে বড় সংখ্যা থাকে, তাহলে আমরা সেটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। তাহলে আমার সাথে একবার বলো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে লব হরের থেকে ছোট হবে, লব আমাদের ছোট হবে, এটুকু মনে রাখবা। উপরে কি থাকে? লব, নিচে কি থাকে? হর। তাহলে লব ছোট হবে। এবার অপ্রকৃত ভগ্নাংশ আমি তোমাকে কি বলেছিলাম, যে এইটারই পুরা উল্টা। তাহলে আমাদের উপরে কি থাকবে? বড়টা, নিচে কি থাকবে? ছোটটা। উপরে কি আমরা বলি? লব। তাহলে লব কিন্তু হরের সমানও হতে পারে, বড়ও হতে পারে। তাহলে দেখো, এখানে দেওয়া আছে 7/5, অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে লবটা আছে, লবটা কিন্তু বড় আছে, সুতরাং আমরা এটা বলতে পারি এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবার যদি একের সমানও হয়, বা যদি এরকম হয় যে তোমার ধরো 5 পিজার 5টা অংশের ভিতরে 5টাই খেয়ে ফেলেছে, সো এটাকেও কিন্তু আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমাদের মনে থাকবে। এবার তোমাদের জন্য কিছু কুইক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা একরকম, আমরা তো শিখলাম প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এবার তোমরা যাচাই করবা এই কথাটা সত্য না মিথ্যা। এন কি বলেছে, যে 3/7 হলো একটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ হওয়ার জন্য কি হতে হবে ভাইয়া? যে আমার 7টা ভাগের মধ্যে যদি ছোট যতটুকু ভাগ করা হয়েছে তার কম সংখ্যক ভাগ নেওয়া হয়, তাহলে সেটা প্রকৃত হবে। বা লব ছোট হতে হবে। লব কি ছোট? দেখো, লব উপরে থাকে তো লব, তাহলে লব কিন্তু ছোট, সুতরাং বলতে পারি এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা সত্য। এবার দেখো, এটা 8/5 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে 5 ভাগের মধ্যে 8 ভাগ খেয়ে ফেলেছে। এবার চিন্তা করো, আমাদের কিন্তু লব ছোট থাকার কথা ছিল, তাই না? লব এখানে বড়। তাহলে লব যখন বড় হয়, বা উপরের সংখ্যাটা যখন বড় হয়, তখন আমরা সেটাকে কি বলি? অপ্রকৃত, তাই না? অপ্রকৃত। এখন তাহলে এটা কিন্তু আমাদের ভুল, কারণ আমাদের লব বড়। ঠিক আছে, এবার দেখো এখানে 6/6 হচ্ছে একটা এক বা পুরো বস্তু। হ্যাঁ, তুমি চিন্তা করো, একটা পিৎজা 6টা ভাগের মধ্যে 6টা ভাগই খেয়ে ফেলেছো, তাহলে কিন্তু এটা পুরো বস্তু বা সম্পূর্ণ বস্তুটিকে খেয়ে ফেলেছো। মজার বিষয় কি জানো? যদি লব এবং হর সমান হয়, তখন সেটা পুরোপুরি একটা বস্তুকে নির্দেশ করে, তাই না? ধরো তুমি 6টা অংশের মধ্যে 6টা অংশ খেয়ে ফেললা, তাহলে কি সম্পূর্ণ পিৎজাটাই তো খেয়ে ফেললা তুমি। এবার আমাদের সর্বশেষ টপিক, আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশটা শিখব। আচ্ছা, আগে আসি মিশ্র ভগ্নাংশটা কি আসলে। আমরা তো প্রকৃত ভগ্নাংশ শিখেছি, অপ্রকৃত ভগ্নাংশ শিখেছি। এবার অপ্রকৃত ভগ্নাংশ তো দেখো, যে পিৎজার কনসেপ্টই তোমাকে বোঝাচ্ছি। আমরা একটা পিৎজার 5টা ভাগ ছিল, আমরা কি 8টা ভাগ খেয়েছি, তাই না? এবার চিন্তা করো, আমরা কিন্তু একটা পিৎজা খেয়েছি। এটা কিভাবে লিখতে হয়, যে আমি একটা পিৎজা খেলাম এবং আর কতটুকু খেলাম, আর কত অংশ খেলাম, সেটা বোঝার জন্য আমাদের এই অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কনসেপ্টটা আসে। কিভাবে? চিন্তা করো, আমরা তাহলে ধরো 5 ভাগ, আমরা যদি 5 ভাগ খেতাম, তাহলে কি হতো আমাদের?
যে একটা পিৎজা খেতাম, তো তাহলে চিন্তা করো 5/5 যোগ আর কত অংশ থাকে তাহলে 5, 6, 7, 8, তাহলে 3 অংশ থাকে, তাই না? 3/5। এখন এই দেখো 5/5 মানে কি একটা পিৎজা, অর্থাৎ একটা পিৎজা আর হচ্ছে তোমার 3/5। হ্যাঁ, এটাকে আমরা যোগ আর লিখতে পারি। সো এই যে লিখলাম যে 1/3/5, অর্থাৎ এই সংখ্যাটাকে বলা হয় আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, অপ্রকৃত ভগ্নাংশ আমরা কিভাবে তৈরি করতে পারি? যখন আমরা এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা কিভাবে তৈরি করতে হয়? যখন একটা অপ্রকৃত ভগ্নাংশ দেখি যেখানে লবটা বড়, অর্থাৎ একটা সম্পূর্ণ অংশ থেকেও বেশি ব্যবহার করা হয়েছে, তখন আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ বানাতে পারি। এই যে দেখো এখানে কি বলেছে, 5টা টুকরার মধ্যে 7টা টুকরা, 5টা টুকরার পিৎজার মধ্যে 7টা টুকরা আছে, 7টা টুকরা খাওয়া হয়েছে। কিভাবে সম্ভব? সে একটা টুকরা খেয়েছে এবং 2/7 অংশ, আবার 2/5 অংশ হচ্ছে আরো খেয়েছে। তাহলে এই দেখো সে একটা পিৎজা, তো তাহলে একটা পিৎজা কি 5/5 বা 1 অংশ, বাকি কতটুকু অংশ থাকে? 7 টুকরা, তাহলে আরো 2টা টুকরা বেশি খেয়েছে, তাহলে 2/5, অর্থাৎ 1 এবং 2/5 অংশ। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 লিখবো এখানে, 2, এটা কিন্তু মিডিলে দিতে হয়, হ্যাঁ, আরো সুন্দর বোঝাচ্ছি, 1, 2, এটা হচ্ছে 5। সো 1/2/5 এভাবে পড়তে হয় আমাদের। তোমাকে যদি বলবে যে 7/5কে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করো, আমরা কি করে করব? আমরা প্রথমেই এখানে 7 দিব, এখানে 5 দিব, এখানে একটা দাগ দিব। ওকে, এবার আমরা 5-একে 5 বসাবো, এখানে 5 বসাবো। এবার এখানে তোমার হচ্ছে যে আমাদের ভগ্নাংশ বিয়োগ করতে হবে 2, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কত হচ্ছে, ভাগফল 2 হচ্ছে। তো আমরা কিন্তু 1, অর্থাৎ 1/2/5। সবসময় মনে রাখবা, আমরা কিন্তু চাইলেই আমাদের ভাগ করা অংশটা চেঞ্জ করতে পারি না। পারি? ধরো একটা পিৎজার 4টা অংশে ভাগ করা হয়েছিল, তুমি চাইলেই 5 লিখতে পারবা একটা এই মিশ্র ভগ্নাংশকে? না, আমাদের নিচে যত ভাগে ভাগ করা হয়েছিল এটা কিন্তু সবসময় সেম থাকবে, উপরে এটা চেঞ্জ হবে, তাই না? এখানে তাহলে কত হবে? 1/2/5 অংশ আমাদের মিক্সড ফ্র্যাকশন। সো একটা পূর্ণ সংখ্যা লিখতে হয় এবং প্রকৃত ভগ্নাংশ সমন্বয়ে কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশটা তৈরি হয়। সো আমরা কি করছি আসলে, ওই আমরা যে পূর্ণ সংখ্যাটুকু ছিল এটা বের করে আনছি, তাই না? ওকে, আশা করি তোমরা এই মিশ্র ভগ্নাংশের কনসেপ্টটা বুঝতে পেরেছ। আমাদের কিন্তু আজকে সর্বশেষ তোমাদের জন্য কিছু সমস্যা দেওয়া আছে। কিভাবে এই সমস্যাগুলো একবার চলো দেখি। মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে তোমাকে যদি বলা হয় যে মিশ্র ভগ্নাংশ, কাদেরকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়, প্রকৃত না অপ্রকৃত? তোমরা অলরেডি সবাই জানো যে অপ্রকৃত ভগ্নাংশ যা আছে যারা, তাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়। এখন এই যে দেখো উপরে কি থাকে, তাহলে লব থাকে। এবার লবকে আমরা দেখি, যদি লব বড় তাহলে বুঝতে পারছি মিশ্র ভগ্নাংশ। সো এটাকে আমরা কিসে প্রকাশ করতে হবে? সরি, এটা তো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমাকে কিসে প্রকাশ করতে হবে? আমাদের হচ্ছে যে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এবার চিন্তা করো, এখানে কি দেওয়া আছে, তোমার 4 ভাগের ভিতরে 9 ভাগ খেয়ে ফেলেছে। তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা এমনি বুঝতে পারছি যে একটা অংশ খেয়েছে আর 4টা অংশ আর একটা অংশ, ধর ভাগশেষ 1/4 অংশ আরো খেয়েছে। তো এটা আমরা কিভাবে করি একবার দেখি। সরি, এখানে 2টা অংশ খেয়েছে, তাই না? 4টা যদি একটা পিৎজা হয় তাহলে 8টাতে কয়টা অংশ? 2টা পিৎজা হবে, তাই না? বিষয়টা কেমন? আমরা প্রথমে কি করব? ভাগ করব আমরা। সো 4/9, 2, 8, 1। তাহলে আমাদের ভাগশেষ কত হচ্ছে? আমাদের ভাগশেষ হচ্ছে আমাদের 1। আমরা কিভাবে লিখতে পারি এখানে? প্রথমে আমরা কি লিখবো? পূর্ণ অংশটা, অর্থাৎ ভাগফলটা লিখবো যে কতটা পূর্ণ অংশ খেয়েছে। 2 লিখলাম। এবার নিচে যে সংখ্যাটা ছিল 4 দিয়ে দিব, আর উপরে আমাদের ভাগশেষটা লিখতে হবে। সুতরাং 2/1/4। এই যে দেখো 2/1/4, 1/4 অংশ, অর্থাৎ 2টা পিৎজা তো সে খেয়েছেই, তারপরে আবার আরেকটা পিৎজা 1/4 অংশ খেয়েছে। চিন্তা করেছো?
এবার দেখো এখানে একটা পিজার ধরো 4টা অংশ, 11টা অংশ খেলে সে কত অংশ খেয়েছে কিভাবে বের করব? আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে কি করবো, ভাগ করতে হবে আমাদের 4 ভাগ 11। সো 11 হলে 4 দুগুণী 8। তো এখানেও এইভাবে ভাগ করা যায়, 8 তাহলে 3 হচ্ছে আমাদের, তাই না? সো আমাদের কয় পূর্ণ? তাহলে অলরেডি দুইটা পিজা খেয়ে ফেলেছে। এবার দুইটা পিজা খাওয়ার পরে তাহলে কি লিখতে পারি, যে 2 পূর্ণ, এখানে লিখে আমি 2 পূর্ণ, আমাদের পিজার কতটা অংশ করা হয়েছিল? 4টা অংশ, তাহলে 4 ভাগশেষ হচ্ছে আমাদের 3। অর্থাৎ সে কিন্তু 2টা পিজা খেয়েছে এবং আরেকটা পিজার 3-এর 4 অংশ, অর্থাৎ ধরো এই তো পিজা, সো 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? সো সে এতটুকু খেয়ে ফেলেছে, হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ খেয়ে ফেলেছে, শুধুমাত্র একটা পার্ট খাই নাই। তাহলে এই পার্টটা খাইলে কিন্তু সে সম্পূর্ণ 3 অংশই খেয়ে ফেলতে পারতো। তাহলে আমরা বলতাম যে 3 অংশ খেয়েছে, তাই না? 3টা পিজা খেয়েছে। এবার আমাদের কিন্তু আজকের কনসেপ্ট বা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো আমরা আরেকবার একটু রিভিউ করে দিই আজকে কি কি শিখেছি আমরা কিন্তু প্রথমেই শিখেছি যে ভগ্নাংশটা কি আসলে, বা ভগ্নাংশটা কেন প্রয়োজন আমাদের বাস্তব জীবনে, ভগ্নাংশটা কিভাবে প্রকাশ করতে হয় আমাদের। এরপর শিখেছি লব এবং হর কাকে বলে। সো লব থাকে উপরে, হর থাকে নিচে। আশা করি এটা মনে আছে তোমাদের। থার্ড টপিক কি ছিল আমাদের? প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কতগুলা? ধরো আমার পিজা 4 ভাগে ভাগ করা হয়েছে, ওর ভিতরে 2 ভাগ আমি খেলাম, সো 2/4, এটা হচ্ছে প্রকৃত। অপ্রকৃত কোনগুলা? ধরো তোমার পিজা 4 ভাগ করা হয়েছে, তুমি খেলাই 5 ভাগ, খেলাই 6 ভাগ, তাহলে কিন্তু বলতে হবে যে 1 ভাগ তো খেলাই, আরো একটু অংশ বেশি খেয়েছো। সো যখন দেখি আমরা লব বা উপরের পার্টটা বড় থাকে, তাহলে আমরা সেটাকে বলি অপ্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত ভগ্নাংশে আবার এই যে পূর্ণ আকারে যখন আমরা লিখি সেটাকে বলে মিশ্র ভগ্নাংশ। তোমাদের কিন্তু মানে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ আসে মাঝে মধ্যে। কিভাবে? এই যে ধরো লেখা আসলো যে তোমার 11/4কে অপ্রকৃত ভগ্নাংশ, তখন আমরা কি করব? ভাগ করে দিব। ভাগ করার পরে যে ভাগফলটা সেটা কি পূর্ণ সংখ্য, মানে অত অংশ খেয়েছে, এবং বাকি যে অংশ এটা আমরা কিভাবে লিখব? যে উপরে আমাদের যে ভাগফলটা লিখবো, নিচে যতটা অংশ করা হয়েছিল, কারণ নিচের অংশ তো সবসময় সেমই থাকে। তো আশা করি এই কনসেপ্টটা আজকের পার্ট 1-এ যেটুকু পড়ানো হয়েছে ভগ্নাংশ বিষয়ে যাবতীয় সব টপিক তোমার সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা বাকি 4টা টপিক নিয়ে পড়াশোনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নোভা একাডেমি কেয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।